নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক বাসুদেব মালাকারের লেখা গল্প মোহন দারোগার গবেষণাগার। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চোর ধরা যত কঠিন, চোর ধরে আটকে রাখা তার থেকেও কঠিন কাজ। পুলিশের চাকরিতে ঢোকার পর এই কথাটা বুঝতে মোহন দারোগার ৩ বছর সময় লেগেছিল। পুলিশে চাকরি পাওয়ার আগে মোহন একটা স্কুলে মাস্টারি করতেন। স্কুলটা খারাপ ছিল না, কিন্তু কি যে এক আদর্শবোধ তাকে ক্রমাগত খোঁচাতে লাগলো যে শেষ পর্যন্ত মাস্টারি ছেড়ে পুলিশে ঢুকে গেলেন মোহন। মোহনের ঠাকুরদা ছিলেন একজন অহিংস আন্দোলনের নেতা গোছের। মোহন তাকে দেখেননি, কিন্তু তার বাণী নানা পত্রপত্রিকায় পড়েছেন। তিনি বলতেন, কেউ অপরাধী হয়ে জন্মায় না, এই সমাজ তাকে অপরাধী তৈরি করে। হিংসা ত্যাগ করে ভালোবেসে অপরাধীর হৃদয় পরিবর্তন করতে পারলে সে দ্বিগুণ শক্তি নিয়ে ভালোত্বে ফিরে আসবে ইত্যাদি। ঠাকুরদার বাণীতে প্রভাবিত হয়ে মোহনও সেরকম ভাবতেন। আর পুলিশের চাকরি ছাড়া অপরাধীদের সঙ্গে ওঠবোস করার স্কোপ আর কোথায় পাওয়া যাবে? অতএব মাস্টারি জীবনে মোহন কালু নামে একটি ছাত্রের সংস্পর্শে এসেছিলেন। অপরাধী হওয়ার মতো সমস্ত মাল মশলা তার মধ্যে মজুদ ছিল। একটু সার জল পেলেই ডালপালা ছড়িয়ে বেড়ে উঠত। সেই যে কথায় বলে না, কচু গাছ কাটতে কাটতে গলা কাটা হয়, তেমনি কালুর একটি মাত্র নেশা ছিল, লোকের গাছে ঢিল ছুঁড়ে আম, জাম, আমড়া, কুল, ঝুনো, নারকেল পাড়া। অব্যর্থ টিপ ছিল কালুর হাতে। কোন গৃহস্থ তাড়া করলে বা বাধা দিলে সন্ধেবেলা সেই বাড়ির টিন বা টালির চালে ইট মেরে শোধ নিত কালু। তাড়া করলে বিদ্যুৎ গতিতে পালিয়ে যেত। একবার হেড স্যারের পিসির চালে ইট মেরে কালু স্যারের হাতে গো বেড়েন খেল। সেই করুণ মর্মান্তিক দৃশ্য দেখে মোহনের ভিতর তার ঠাকুরদার নির্দেশিত আদর্শ তথা কর্তব্যবোধ জাগার দিয়ে উঠতে তিনি সন্ধেবেলা কালুকে ডেকে নিয়ে প্রথমে পেইন কিলার খাইয়ে 1 প্লেট সন্দেশ খেতে দিলেন। কালু প্রথমে খেতে চায়নি। কি জানি বাবা, অতি যত্ন কিসের লক্ষণ বলে একটা কথা আছে না? মোহন কালুর মাথায় হাতটা বুলিয়ে দিতে কালু সেই সন্দেশ খেলো শেষ পর্যন্ত। এরপর মোহন কালুকে নিয়ে পড়লেন। যার হাতের এমন অব্যর্থ টিপ, তার তো অর্জুন হওয়ার কথা। কালুকে মাঠের ধারে নিয়ে গিয়ে মোহনও কালুর সঙ্গে ইট ছোড়া শুরু করলেন। তারপর দুটো তাল গাছের গায়ে দড়ি টাঙিয়ে সেই দড়িতে প্লাস্টিকের বোতল ঝুলিয়ে দূরে দাঁড়িয়ে ইট মেরে প্র্যাকটিস শুরু হলো। কালুর কাছে ওসব বোতল ফাটানো জল ভাত, তেমন মজা পেল না কালু। মোহনও ছাড়বার পাত্র নন। সন্দেশের প্লেট ওদিকে উজাড় হয়ে যাচ্ছে। ইট ছেড়ে এবার বর্ষা নিক্ষেপ অনুশীলন শুরু হলো। কালুর ওটাও ভালো লাগলো না। গাছে ইট মেরে ফল পাকুড় পাড়ার মধ্যে যে থ্রিল, বর্ষা ছোড়ার মধ্যে সে থ্রিল কোথায়? কিন্তু অনুশীলন শেষে গুণময় ময়রার দোকানে 1 প্লেট মাখা সন্দেশের আকর্ষণও তো কম নয়। একটা কলা গাছের গুঁড়ি মাটিতে পুঁতে অনেকটা দূরে দাঁড়িয়ে বাঁশের চটার বর্ষা দিয়ে গুঁড়িটাকে বিদ্ধ করতে হবে। ক্রমাগত পিছিয়ে গিয়ে গুঁড়ি থেকে দূরত্ব বাড়াতে হবে। তাও হলো। কালু সসম্মানে গুঁড়ি ভেদ পরীক্ষায় উত্তীর্ণ হলো। এরপর একদিন দেখা গেল বিদ্যাসাগর স্টেডিয়ামে আন্তঃজেলা স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব 16 গ্রুপে কালু জ্যাভেলিন থ্রোয়িং এ নামছে। ডান হাতের কবজিতে কপালে চওড়া নীল রঙের ব্যান্ড, স্পোর্টস শু, স্যান্ডো গেঞ্জি পরে কালু যখন একটা ছোট্ট দৌড় দিয়ে জ্যাভলিনটা ছুড়লো, স্টেডিয়ামের গ্যালারিতে হাততালির খই ফুটতে লাগলো। নীল আকাশ ফুঁড়ে জ্যাভলিন উঁচুতে উঠছে উঠছে। এবার মুখটা নামলো। জ্যাভলিন সোজা হলো, সাঁ সাঁ এগোচ্ছে। কালু 2 হাতে চোখ ঢেকে মাটিতে বসে পড়ল। জ্যাভেলিন গ্যালারির মধ্যে গিয়ে পড়লে খুনের দায় পড়তে হবে আজ। 5 সেকেন্ড পরে ঠং করে শব্দ হতে চোখ খুলল কালু। গ্যালারির একদম নিচের ধাপে আঘাত করে কালুর জ্যাভেলিন শুয়ে পড়েছে।
অন্যদের জ্যাভেলিন গুলো মাঠের মধ্যেই 90 কিংবা 80 ডিগ্রি অ্যাঙ্গেলে পুঁতে যাচ্ছিল। মাঠের মধ্যে বন্যার জলের মতো স্কুলের ছেলেরা ঢুকে পড়লো। সবার আগে হেড স্যার ধুতি তুলতে তুলতে কখন জাঙ্গিয়ার মতো করে ফেলেছেন খেয়াল নেই। কালুকে জড়িয়ে ধরে বললেন, ওহ, এইটুকু কবজিতে এত শক্তি! তুই একলব্য, তুই আমার স্কুলের গর্ব। আজ থেকে পিসির পেয়ারা গাছটা তোকে দিয়ে দিলাম। কিন্তু কালু তো আর গন্ডায় গন্ডায় মেলে না। তাছাড়া কালু আইএসও সার্টিফিকেট ওয়ালা ক্রিমিনালও নয়। ওর কথা বাদ দিলে দীর্ঘ চাকরি জীবনে মোহন বুঝে গেছেন দাদুর কথাগুলোতে আবেগ ছিল, যুক্তি ছিল না। চোর ডাকাত খুনেদের হৃদয় পরিবর্তন সোজা ব্যাপার নয়। থানায় ধরে এনে ধোলাই দিলে সুরসুর করে দোষ স্বীকার করবে। কোর্টে হাজির করলে বলবে, হুজুর, আমি শালার বিয়ে নেমন্তন্ন খেয়ে ফিরছিলাম, দারোগা বাবু তখন গিয়ে ধরলেন। ভাড়া করা শালা এসে মাথা নিচু করে বলবে, হ্যাঁ হুজুর, আমার বাড়িতে ছোট মতো একটু বউ ভাত ছিল বটে ওদিন। এরপর মোহনের বাড়ি যাওয়ার পালা। ডাকাতরা তখন দাঁত বের করে হাসতে হাসতে মোহনের নাকের সামনে খৈনি চাপড়ে চলে গেল। তাই বলে একেবারে হালও ছেড়ে দেননি মোহন। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। কে যেন ভেতর থেকে বলে উঠত, বেশ, তুমি তাহলে তোমার কাজ করে যাও বাপ। এই তো বছর 7 আগের কথা। মোহন তখন আরামপুরের দারোগা। ওখানে জটাই বলে একজন ছিল চ্যাম্পিয়ন চোর। দিনের বেলা এক পাল ছাগল চড়িয়ে বেড়াতো, আর চোখে গেরস্তের বাড়ির উপর নজর রেখে স্টাডি করত। তারপর 2-3 দিন পরে রাতের বেলা সিঁধ কেটে গেরস্তকে একেবারে গামছা সম্বল করে দিয়ে আসতো। সেই জটাইকে একদিন তলব দিলেন মোহন। জটাইকে যদি রত্নাকর থেকে বাল্মীকি বানানো যায় তো দারোগাগিরির ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হাতে একটা চাল কুমড়ো ঝুলিয়ে যথা সময় গামছায় মুখ থেকে জটাই এসে প্রণাম করে মোহনের জুতোর ধুলো মাথায় ঠেকালো। জটাইকে আপাদ মস্তক দেখে কি যেন ভাবলেন মোহন। কল্পনায় দেখে নিলেন লম্বা চুল দাড়িতে জটাইকে বাল্মীকি হিসাবে কেমন মানাতে পারে। খুব খারাপ লাগবে না বলেই মনে হলো মোহনের। বেশ বন্ধুত্বপূর্ণ স্বরে জিজ্ঞেস করলেন, আচ্ছা জটাই, এ লাইনে আসবার আগে তুমি কি করতে? কেন স্যার, আগে পিছে কিচ্ছু নেই। আমি জ্ঞান হবার পর থেকে এ লাইনি। জ্ঞান হবার পর থেকে? কিরকম, কি করতে তখন? সে মা হয়তো ঘরের পিছনে নারকেল গাছের গায়ে ঘুঁটে দিচ্ছে, আমি সেই ফাঁকে রান্নাঘরে ঢুকে গুড়ের ভাঁড় ফাঁক করে দিতাম। ভাঁড়টাকে কাত করে রেখে দিতাম। মা ভাবতো বিড়ালে খেয়েছে। ও, বিড়ালে গুড় খায়? খায় স্যার, 2-1টা ছোঁচা লোভা বিড়াল থাকে। আর কি করতে? মাঠের ধারে ছাগল নিয়ে বকচড়ার হাটে বেচে দিতাম। সান্ডেলদের পুকুর থেকে ছিপ ফেলে মাছ ধরে আনতাম। মাছের কথা শুনে মোহনের মাথায় একটা আইডিয়া খেলে গেল। মোহন বললেন, আচ্ছা জটাই, তুমি তো ভালো মেছুরে শুনলাম। তা তোমাকে যদি এক গাছা ভালো খেপলা জাল কিনে দিই, খাল বিল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করলে আর রাত বিরেতে কুকুর চৌকিদার গৃহস্থ তারা খেয়ে মরতে হবে না। মন্দ হবে না, কি বলো? জটাই বলল, না বাবু, ও সব হলো ছোট কাজ, লোকে নিন্দে করবে। জোটে কিনা মাছ বিক্রি করছে। আমার শ্বশুর মশাইয়ের বয়স এখন 80 বছর। আমাদের এই লাইনের হাই স্কুলের হেডমাস্টার। ঘুমন্ত মানুষের গা থেকে চামড়া খুলে নিয়ে আসতে পারতেন। তিনি শুনলে আমায় ত্যায্য পুত্তুর করবেন, বলবেন তুমি হলে আর্টিস্ট জটাধর, শেষ পর্যন্ত তুমি মেছো হলে। ও আমার দ্বারা হবে না বাবু। মোহন ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। না, এ বেটা বাল্মীকি হতে চায় না। গোকুলপুর থানাতেও এরকম চেষ্টা করেছিলেন মোহন। জাপানি বলে এক পাকা ওস্তাদকে পাকড়াও করে তার সিঁধ কাঠি জমা রেখে তাকে একটা রিক্সা ভ্যান জোগাড় করে দিয়েছিলেন। তা 7 দিন পরে সেই জাপানি রিক্সা নিয়ে এসে বলল, বলে বাবু, এই নিন আপনার রিস্কা। মোহন আশ্চর্য হয়ে বলল, কেন, কি হলো? জাপানি বলল, কি হলো শোনেন তবে।
আজ 22 বছর রেতে ঘুমানোর অভ্যেস আমার নেই। সারাদিন ওই রিক্সা টেনে এখন রাতে ঘুম পাচ্ছে। রাতে ঘুমিয়ে আমার শরীর খারাপ হতে লেগেছে, মাথা ভার, মুখে অরুচি। আমাদের নিয়ম হলো দিনে ঘুম আর রাতে কাজ। কত কষ্ট করে বিদ্যেটা শিখলাম, এই তো সবে মেয়ের বিয়ে দিলাম। সব বৃথা যাবে। আপনার ভ্যান থাকলো, আমার লক্ষ্মী কাঠি ফেরত দেন। মোহন দারোগা মেজাজ হারিয়ে পুলিশ কণ্ঠে গর্জে উঠলেন, ভালো কথায় সোজা পথে আসবার পাত্তর নোস তোরা। যদি একবার হাতে নাতে ধরতে পারি, বাপের নাম জার্মানি করে ছেড়ে দেব, বুঝলি জাপানি? জাপানি মুচকি হেসে বলল, আরে প্রমাণ পাবেন কোথায়? প্রমাণ আমারও 3 কোটি উকিল ধরা আছে, সব প্রমাণ ফুঁকে দেবে। আপনি হাকিমের জার খাবেন তখন। বড়বাবু, আপনার বোধহয় বায়ু কুপিত হইছে। তেলাকুচো পাতার রস মাথার মধ্যিখানে লাগান। বলে জাপানি চলে গেল। ঠাকুরদার ওই নীতি কথায় বিশ্বাস করে হৃদয় পরিবর্তনের বাতিকে মোহনের প্রমোশনও হলো না বিশেষ। লোকে পুলিশের চাকরি করে সোনার খনির হদিশ পেয়ে যায়, রাজভবনের মতো বাড়ি করে। সেসব হলো না মোহনের। ওই মেজবাবু ছোটবাবু সারা মাসে যা আদায়পত্র করেন তার একটা ভাগ পান মোহন, সেও দয়ার দান, না দিলেও বলার কিছু নেই। এত বছরে এক বেটারও হৃদয় পরিবর্তন ঘটানো গেল না, মাঝখানে পড়ে আম ছালা দুটোই গেল। এই ভক্তনগর থানাটা মোহনের বেশ পছন্দ হয়েছে। গাছপালা, ঝোপঝাড়, পুকুর, মাঠ নিয়ে পল্লী প্রকৃতির ব্যাপারটা এখনো বজায় আছে। থানার বাড়িটাও বেশ সুন্দর। একটা ঝাঁকড়া তেঁতুল গাছের নিচে গোটা চারেক ছোট ছোট একতলা বাড়ি। একটায় বড়বাবুর অফিস ঘর, তার পাশে লোহার খাঁচা মতো লকআপ। ডান দিকের ঘরটা মালখানা, বাঁ দিকের ঘরে কনস্টেবলদের বিছানা, পাশে রান্নাঘর, পিছনে দুটো ঘরে বড়বাবু মেজবাবুর থাকার জায়গা। এলাকাটা ঘুরে দেখবেন বলে তেঁতুলতলার জিপ গাড়িটার কাছে গিয়ে দেখলেন ছোবড়ার গদির ওপর একটা কুকুর শুয়ে আছে। চাকার পাশে ঘাস গজিয়ে গেছে, তার মানে ওটা অকেজো। মেজবাবুকে বলতে তিনি বললেন, 1 বছর আগে সদরে রিপোর্ট করা হয়েছে, কোনো উত্তর আসেনি। ও, ইনসিডেন্ট ঘটলে স্পটে পৌঁছন কি করে? কেন স্যার, ভ্যান রিক্সায় পা ঝুলিয়ে বসে হাওয়া খেতে খেতে চলে যায়। তাছাড়া বেশি যেতে টেতেও হয় না তেমন। এখানকার লোকগুলো স্যার খুব সভ্যভদ্র, চুরি ডাকাতি নেই বললেই চলে। কে কার জিনিস চুরি করবে, সবই তো নেংটি সম্বল। 2-4 পিস যা ছিল কলকাতার দিকে চলে গেছে, ওখানে ক্লায়েন্ট বেশি, কেউ কাউকে চেনে না, বিপদে ঝাঁপায় না, সেফ এরিয়া। তবে স্যার লাঠালাঠি খুনোখুনি আছে, একজনের মুরগি অন্যজনের বাড়ি গেলেও খুনোখুনি হয়, তবে বেশি না স্যার, বছরে 1-2টো। তা মোহন সত্যি সত্যি দেখলেন সারাদিন একটা ডায়েরিও করতে আসে না কেউ। কনস্টেবল 4 জন লুঙ্গি কাছা দিয়ে লোকাল ছেলেদের সঙ্গে ফুটবল বা ডাঙ্গুলি খেলে জনসংযোগ বজায় রাখে। একজন গেটে পাহারায় থাকে আর মোবাইলে এফএম শোনে। এফএম শুনে শুনে এখন কানেও কম শোনে। এই প্রসূন শুনে যাও বলে ডাকলে উত্তর দেয়, রসুন, রসুন বুনে যাব? রসুন বুনে কি হবে স্যার? শূন্য লকআপের ভেতর একটা বেড়াল 2টো বাচ্চা নিয়ে শুতে আসে রাতে। একদিন সেখানে একটা ভাম ঢুকে পড়তে সে কি লড়াই ভাম আর বিড়ালে। মোহন টর্চের আলো ফেলতেই ভামটা পালিয়ে গেল। ঠিক গোকুলপুর থানার কেস। লকআপের ভেতর এক পকেট মার আর এক পকেট মারের পকেট থেকে বিড়ি দেশলাই বের করে নিয়েছিল। তাই নিয়ে মাঝরাতে মহা দাঙ্গা, দুটোকেই ঠ্যাঙানি দিতে তবে থেমেছিল। তখন অনেক রাত, হেরিকেনটা ডিম করে শুয়ে পড়েছেন মোহন। ঘুমটা সবে ধরে এসেছে, হঠাৎ বারান্দায় ধূপ করে একটা শব্দ হলো। মোহন চোখ মেলে সতর্ক হয়ে উঠে বসলেন। একটা ক্ষীণ পায়ের শব্দ তার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। ফিসফিস করে কে যেন দুবার ডাকলো, বড়বাবু, ও বড়বাবু। মোহনও ফিসফিস করে সাড়া দিলেন,
হ্যাঁ, জেগে আছি। তুমি কে? আরে দরজাটা খুলুন বলছি। ও, দরজা ভেজানো আছে, খেলা দাও। একটা আবছা ছায়া মূর্তি, শিরিঙ্গি চেহারা, খাটো ধুতি পরা, কাঁধে একটা গামছা, ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। মোহন চাকরি জীবনে এরম জিনিস ঢের দেখেছেন। হয় ইনফরমার, নয় অন্য থানার ওয়ান্টেড, না হলে মাস চুক্তির প্রস্তাব নিয়ে আসা ভগ্নদূত। সেই ছায়া মূর্তি হাত জোর করে বলল, আগে আমার নাম শুনি থাকবেন। আমার নাম খাটাই। দু পুরুষের কারবার, সেলিকে ধরলে তিন পুরুষ। কিসের কারবার তোমার, খাটাইদা? আগে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার। লোকের বাড়ি মাল নিজের বাড়িতে ইম্পোর্ট করি, আবার সেই মাল মহাজনের ঘরে এক্সপোর্ট করি। বুঝলাম। চুপি চুপি নাকি রামদা ভোজালি নিয়ে? সে আগে সুপি সুপি, গেরস্ত ঘুমিয়ে পড়লি। তা এত রাতে আমার কাছে কি মনে করে? এখানে ইম্পোর্ট করার মতো কিছু আছে নাকি? কি যে বলেন স্যার, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? আগে আমার ছেলে পেল্লা দেবার মাধ্যমিক পাশ করেছে। ছোটবেলা থেকেই রাতে ওকে সঙ্গে নিয়ে বের হতাম। ছোট্ট শরীর তো, শীত দিয়ে ঢুকে দরজা খুলে দিত। তা লজ্জার কথা কি বলবো স্যার, ও বেটা টাকা পয়সা গয়নাগাটির থেকে বইপত্র হাতানোর দিকে বেশি ঝোঁক ছিল। আমার বাড়ি গিয়ে দেখবেন বইয়ের পাহাড়। এখন পাশ করে বলছে আমার লাইনে আসবে না, আরো পড়াশোনা করবে। এ তো ভালো কথা। খাটাইয়ের ছেলে পড়াই করবে, এর চাইতে ভালো জিনিস তো হয় না। না স্যার, এটা খুব খারাপ জিনিস। লেখাপড়া শেখার তো বিস্তর হ্যাপা। না পারবে আমার পেশা ধরতে, না পাবে চাকরি, মাঝখান দিয়ে ঘুষছে টাকা নষ্ট, না ঘর কা না ঘাট কা। তা আমাকে কি করতে হবে খাটাইদা? আপনি ও বেটাকে ধরে এনে হালকা একটা কেস দিয়ে চালান করে দিন। কত কেস তো আপনাদের খাতায় ফাঁকা পড়ে থাকে। একবার দাগি হয়ে গেলে ওর লেখাপড়ার 12টা বেজে যাবে, কোনো স্কুল আর ভর্তি নেবে না। এইটুকু উপকার আপনাকে করতেই হবে স্যার। আমি শুনেছি আপনি ঘরের খেয়ে বোনের শিয়াল তাড়াতে ভালোবাসেন। ঠিক আছে, কাল সকালে মার্কশিট নিয়ে পেল্লাদকে দেখা করতে বলো। দেখবো কি কি চার্জ খালি আছে। তা খাটাইদা, এ কথা বলার জন্য দিনের বেলা না এসে এত রাতে এলে কেন? আগে আমার নামে যে হুলিয়া আছে। হুলিয়া? কে হুলিয়া জারি করেছে? আগে আপনাদের আগের বড় বাবু আমার সঙ্গে 10 আনা 6 আনার চুক্তিতে আসতে চেয়েছিলেন। আমি রাজি হইনি। 14 আনা 2 আনা পর্যন্ত ঠিক ছিল। আপনাদের মেজো বাবু ওর দলে ছিল। তা সেই বড় বাবু মেজো বাবুকে হুকুম দিয়ে গেছেন আমাকে দেখতে পেলেই যেন ধরা হয়। স্যার, দিনকাল খুব খারাপ। লোকে টাকা পয়সা সোনা দানা আজকাল আর বাড়িতে রাখে না। ক পয়সাই বা পাই, তা থেকে 6 আনা চলে গেলে। ঠিক আছে, কাল সকাল সকাল ছেলেকে পাঠিয়ে দিও। খাটাই প্রণাম করে চলে গেল। পরদিন 8টার সময় পেল্লাদ এসে মোহনকে প্রণাম করে মুখ নিচু করে দাঁড়ালো। মোহন তাকিয়ে দেখলেন, রং কালো হলেও সুন্দর সুশ্রী মুখখানা পেল্লাদের, চোখের দৃষ্টিও শান্ত। পেল্লাদের বগলে কাগজে মোড়া একটা কি জিনিস দেখে মোহন জিজ্ঞাসা করলেন, কি ওটা তোমার বগলে? পেল্লাদ লজ্জা লজ্জা মুখ করে বলল, আপনার চটি জোড়া। আমার চটি তোমার বগলে গেল কি করে? কাল রাতে বাবা নিয়ে গিয়েছিল। ও, তা কেন? চটি নিয়ে গিয়েছিল কেন? তাই সকালে উঠে খুঁজে পাইনি। আগে বাবার গুরুর নির্দেশ আছে, রাত্রিরে বাড়ির বাইরে পা দিলে খালি হাতে ফেরা যাবে না, কিছু হাতে করে ফিরতেই হবে। বাবা গুরুর কথা খুব মানে কি না? মোহন হাসবে না কাঁদবেন বুঝতে পারলেন না, বললেন, কই তোমার মার্কশিটটা দেখি। মার্কশিট দেখে মোহন মোহিত হয়ে গেলেন। মোট 800 মার্কসের মধ্যে প্রহ্লাদ পেয়েছে 697। তিনি তক্ষণে প্রহ্লাদকে নিয়ে সোজা বসন্তপুর উচ্চ মাধ্যমিক স্কুলের দিকে রওনা দিলেন।
খবর শুনে খাটাই হাই হাই করে উঠল। স্যার, কি বললাম আর কি করলেন? পেল্লাদকে অন্য স্কুলে ভর্তি করে দিয়ে এলেন? মোহন খুব কড়া গলায় বলল। হ্যাঁ, দিয়ে এলাম। তুমি যদি ওর পড়াশোনায় বাধা দাও, তোমাকেও জেলখানায় ভর্তি করে দিয়ে আসবো। ও যত দূর পড়তে চায় পড়বে, খরচের কথা তোমায় ভাবতে হবে না। দাবড়ানি খেয়ে খাটাই চুপ করে গেল। সেদিন স্কুল থেকে ফেরার পথে মোহনের মনটা খুব ফুরফুরে লাগছিল। অনেকদিন পর সাইকেল চেপেছিলেন মোহন। পাশ কাটিয়ে একটা বাইক উল্টো দিকে চলে গেল। একটু পরেই সেই বাইকটা ঘুরে এসে মোহনের পথ আটকে দাঁড়িয়ে পড়ল। ফুল ইউনিফর্ম পরা লোকাল থানার দারোগার পথ আটকায় এত বড় আসপর্দা কার? একটু দেখতে হচ্ছে। মোহন সাইকেল থেকে নেমে পড়লেন। একজন যুবকও বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। সুন্দর সুঠাম চেহারা, ব্যাক ব্রাশ করা চুল, জিন্সের প্যান্টের ওপর খয়েরি টি শার্ট পরা। যুবকটি এগিয়ে এসে মোহনের পা ছুঁয়ে প্রণাম করলো। থতমত খেয়ে মোহন বললেন, তুমি কে? ঠিক চিনতে পারলাম না তো। যুবকটি বলল, স্যার, আমি কালু, সেই যে ব্রহ্মপুর স্কুলে। ও কালু, অর্জুন কৃষ্ণ সখা, কত পাল্টে গেছো! কি করে চিনবো? এদিকে কোথায় যাচ্ছো? এই তো কেদারপুর বিডিও অফিসে ক্লার্কের চাকরি করছি, স্পোর্টস কোটায় পেয়েছিলাম। মোহন কালুকে জড়িয়ে ধরলেন। বাকি পথটুকু সাইকেল চালাতে চালাতে মোহন ভাবছিলেন, আজ খুব আনন্দের দিন। ঘোর অন্ধকারের মধ্যে একই দিনে দুটো আলো দেখতে পেলাম। একটা আলো জ্বলছে, অন্যটাও জ্বলবো জ্বলবো করে হাওয়ার সঙ্গে লড়াই করছে। নিভবে না মনে হয়। জোরে প্যাডেলে চাপ দিয়ে মোহন মনে মনে বললেন, চালাও পানসি বেলঘরিয়া। সব রত্নাকর বাল্মীকি হয় না ঠিকই, কিন্তু একজনও না হলে রামায়ণ লিখবে কে? শুনছিলেন লেখক বাসুদেব মালাকারের লেখা গল্প মোহন দারোগার গবেষণাগার। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।